ওকে, আজকে হচ্ছে আমরা বায়োলজি চ্যাপ্টার 13 আর 14 পড়বো। প্রথম হচ্ছে জীবের পরিবেশ, চ্যাপ্টার 13। আহ এই অধ্যায়টা সম্পর্কে আগে একটু কিছু বলি। এই অধ্যায় থেকে মানে একটু বড় টাইপের প্রশ্ন বেশি, বাট ছোট ছোট কিছু প্রশ্ন আছে, তেমন বেশি না। তো এখান থেকে মূলত যা দেখতে হবে তা হচ্ছে যে বিভিন্ন উদাহরণ আছে না, যেমন বিভিন্ন খাদ্য শিকড়ের উদাহরণ। দেন মানে উদাহরণ টাইপ গুলো একটু আর কি এই চ্যাপ্টার থেকে বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়া লাগবে। অত ডেসক্রিপটিভ ওয়েতে এই চ্যাপ্টার তেমন আসবে না, আশা করা যায়। তো প্রথমে আসি। আচ্ছা তোমরা সাইফুল, একটু তোমার তো মেবি মাইকের সমস্যা থাকে, তুমি হচ্ছে চ্যাটে অ্যান্সার গুলো টাইপ করো, যে জিজ্ঞেস করবে। ওকে, সো প্রথমে আসি হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন, আজকে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কাকে বলে। এটা অনেক বড় বড় ইসিতে ক্লাস করতেছি। আচ্ছা সমস্যা নাই, মানে টাইপ করতে সুবিধা হয়ে টাইপ করেও, মাইক খোলা লাগবে না, কষ্ট সমস্যা নেই। আচ্ছা, তো বাস্তুতন্ত্র কাকে বলে, এটা অনেক ধরনের বিশাল বিশাল প্যারা আছে। তো মানে অনেক ধরনের অ্যান্সার দিতে পারো। এটা আমি যেটা লিখতাম সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর মাঝে যে মিথস্ক্রিয়া ঘটে, মানে ওই মিথস্ক্রিয়া পৃথিবীর যে অঞ্চলে বিদ্যমান তাকে বাস্তুতন্ত্র বলে। তো এখানে দুইটা পয়েন্ট মনে রাখতে হবে, একটা হচ্ছে মিথস্ক্রিয়া, আর একটা হচ্ছে অঞ্চল। সো উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে মিথস্ক্রিয়া ঘটে, এই মিথস্ক্রিয়াটা পৃথিবীর যে যে কোনো যে অঞ্চলে থাকে, তো তাকে হচ্ছে বাস্তুতন্ত্র বলে। আর দেন নেক্সট হচ্ছে বাস্তুতন্ত্রের প্রধান উপাদান। আচ্ছা, বাস্তুতন্ত্রের প্রধান উপাদানগুলো কি কি লিখতে পারবা, বা কেউ আরেকজন কেউ আছে? আচ্ছা বলো, বাস্তুতন্ত্রের প্রধান উপাদান কয়টা এবং কি কয়টা, আগে এটা বলো তাই হবে। বাস্তুতন্ত্রের প্রধান উপাদান হচ্ছে তিনটা। আচ্ছা, এটা হচ্ছে তিনটা। এক নাম্বার হচ্ছে আমাদের জীব সম্প্রদায়, দুই নাম্বার হচ্ছে জড় পদার্থ, আর তিন নাম্বার হচ্ছে ভৌত পরিবেশ। এইগুলো হচ্ছে বাস্তুতন্ত্রের প্রধান উপাদান। আর এই প্রত্যেকটারই আবার সাব ডিভিশন আছে, মানে জীবের মধ্যে তোমার অজৈব, সরি, জীবের মধ্যে হচ্ছে তোমার ইয়ে আছে, উৎপাদক, খাদক, বিয়োজক, এখানে তিনটা আছে। জড়ের মধ্যে হচ্ছে দুইটা, জৈব বস্তু আর অজৈব বস্তু। আর ভৌত পরিবেশকে মানে আলাদাভাবে ভাগ করে নেই, বাট ভৌত পরিবেশে বেশ কয়েকটা উদাহরণ আছে, যেমন সূর্যালোকের পরিমাণ, তাপমাত্রা, বায়ুচাপ, সমুদ্রপৃষ্ঠের গভীরতা, এগুলো। সো এগুলো সাব ডিভিশন গুলো একটু দেখে রেখো, লাইক তোমার কোশ্চেন আসতে পারে জীব পরিবেশে উপাদানগুলো কি কি, তখন আর কি লিখতে হবে যে উৎপাদক, খাদক, বিয়োজক। আচ্ছা, নেক্সট হচ্ছে জৈব বস্তু। জৈব বস্তু বলতে কি বোঝায়? জৈব বস্তু হচ্ছে আমাদের আহ বাস্তুতন্ত্রের যে জড় উপাদান আছে, তো জড় উপাদানের একটি, মানে জড় উপাদানকে দুই ভাগে ভাগ করে, একটা আছে জৈব বস্তু আর একটা আছে অজৈব বস্তু। তো জৈব বস্তু হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য পদার্থ এবং এদের মৃতদেহ থেকে যে সকল বস্তু বাস্তুতন্ত্রে যোগ হয়। সো উদ্ভিদ, উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য প্লাস এদের মৃতদেহ থেকে যে সকল জড় বস্তু যা বাস্তুতন্ত্র যোগায়, এগুলো হচ্ছে আমাদের জৈব উপাদান। আহ সো এই প্রত্যেকটা আমি আর কি এখানে এক দুইটা দিয়ে দেখাইছি। উম, তোমরা হচ্ছে সবগুলো ব্যাখ্যা প্লাস উদাহরণগুলো একটু দেখে রাখো, লাইক জৈব বস্তু উদাহরণ হচ্ছে ওই যে হিউমাস। দেন অজৈব বস্তুর মধ্যে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন, বিভিন্ন জিনিস। দেন ভৌত উপাদানগুলো তো বললাম একটু আগে, সূর্যালোকের পরিমাণ, তাপমাত্রা, এসব। আর জীবজ উপাদানগুলো দেখবা উৎপাদক, খাদক, বিয়োজক, এগুলো। মানে এগুলো উদাহরণটা অ্যাকচুয়ালি ইজি, সেগুলো একটু মনে রাখো। আচ্ছা, উৎপাদক কাকে বলে? তো উৎপাদক হচ্ছে আমাদের মানে
বাস্তুতন্ত্রের মধ্যে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে পানি সংগ্রহ করে সালোক সংশ্লেষণের মাধ্যমে প্রধান খাদ্য কার্বোহাইড্রেট এবং উপজাত হিসেবে অক্সিজেন ত্যাগ করে। এই সবুজ উদ্ভিদকে বাস্তুতন্ত্রের উৎপাদক বলা হয়। আর উৎপাদক হচ্ছে মূলত সবুজ উদ্ভিদ। আর উৎপাদন যে মানে এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের উৎপাদন প্রক্রিয়া। যদি বলে বাস্তুতন্ত্রের উৎপাদন প্রক্রিয়া কি, এটা হচ্ছে আমার সালোক সংশ্লেষণ। আচ্ছা, নেক্সট ভাই, সব ধরনের সবুজ উদ্ভিদ কি খাদ্য তৈরি করতে? সবুজ উদ্ভিদ মানে পাতার মধ্যে তোমার ক্লোরোফিল আছে, ক্লোরোফিল থাকা মানে খাদ্য তৈরি করতে পারে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসতেছে যে আবর্জনা ভুক বা ধাঙ্গস, স্ক্যাভেঞ্জার। এই ওয়ার্ডটা মনে হয় স্ক্যাভেঞ্জার। তো যে সকল বিশেষ শ্রেণীর খাদক আছে যারা হচ্ছে জীবন্ত প্রাণী খায় না সাধারণত, কিন্তু মৃত প্রাণীর মাংস বা আবর্জনা খেতে বেশি পছন্দ করে, তাদেরকে আবর্জনা ভুক বা ধাঙ্গর বলে। তো এরা কি পছন্দ করে? এরা হচ্ছে মৃত প্রাণীর মাংস, শকুন, হ্যাঁ। তো এটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কাক, শকুন, শিয়াল, হায়না। ওকে। আচ্ছা, সো নেক্সট হচ্ছে খাদ্য শিকড় বা খাদ্য শৃঙ্খল। এই যে এটা একটু মনে রাখবে, খাদ্য শৃঙ্খল আর খাদ্য শিকড় দুইটা সেম। তো কোশ্চেন হচ্ছে খাদ্য শিকড় বা খাদ্য শৃঙ্খল কাকে বলে। তো এই জিনিসটা আসলে খাদ্য শিকড় বা খাদ্য শৃঙ্খল কাকে বলে, কোশ্চেনটা এভাবে আসবে না। এটা মূল, আচ্ছা, মূল কোশ্চেনটা হচ্ছে এটা যে বিভিন্ন খাদ্য শিকড়ের উদাহরণ দাও। তো খাদ্য শিকড় বা খাদ্য শৃঙ্খল হচ্ছে উৎপাদক, মানে সবুজ উদ্ভিদ হচ্ছে প্রথমত খাদ্য তৈরি করে, দেন এই খাদ্য তৃণভোজীরা খায়, তৃণভোজী থেকে আস্তে আস্তে উপরের স্তরে খাদ্যগুলো তৃণভোজীদের খায়। তো এই যে শিকড়টা, এটা হচ্ছে একটা খাদ্য শিকড় বা খাদ্য শৃঙ্খল। মানে উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরে খাদকদের মধ্যে প্রবাহিত হয় যে পদ্ধতি, যে প্রক্রিয়ায় এই প্রবাহকে বলা হয় খাদ্য শিকড় বা খাদ্য শৃঙ্খল। সো উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকের মাঝে, খাদকদের মধ্যে খাদ্য পরিবহ, খাদ্য প্রবাহ, এটাকে বলে হচ্ছে খাদ্য শিকল। আচ্ছা, তো শিকারজীবী খাদ্য শিকল, শিকারজীবী খাদ্য শিকল হচ্ছে প্রথম স্তরের খাদক সবচেয়ে ছোট থাকবে, মানে প্রথম স্তরের খাদক সবচেয়ে ছোট, আর ক্রমান্বয়ে ছোট থেকে উপরে, ছোট প্রাণীগুলোকে উপরে, ছোট স্তরের খাদ্যগুলোকে উপরের খাদ্যগুলা ভক্ষণ করে থাকে। এটা হচ্ছে শিকারজীবী খাদ্য শিকল। এটার একটা উদাহরণ, মানে এই খাদ্য শিকল থেকে মূলত উদাহরণ আসতে পারে মেইনলি। সো এটা থেকে কি বলা যেতে পারে, ধরো ঘাস ছিল, ঘাস খায় হচ্ছে আমার হরিণ, হরিণকে খায় হচ্ছে বাঘ, ছোট্ট উদাহরণ। আর আরেকটা হইতে পারে ঘাস থেকে হচ্ছে ফড়িং, ফড়িংকে খায় হচ্ছে ব্যাং, ব্যাং থেকে সাপ। তো এই দুইটি, এখানে দুইটা উদাহরণ আছে, দুইটা মনে রাখো। মানে মূলত খাদ্য শিকড় থেকে উদাহরণ গুলোই বেশি আসবে। ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আচ্ছা, আরেকটা বিভিন্ন, এই যে বিভিন্ন, এগুলা শিকারজীবী। হ্যাঁ, এটা শিকারজীবী খাদ্য শিকড়, কারণ দেখো ব্যাং ফড়িংকে খাচ্ছে, সাপ ব্যাংকে খাচ্ছে, আবার হরিণকে বাঘ খাচ্ছে। তো নিচের স্তরের খাদক গুলো হচ্ছে সবচেয়ে ছোট, ক্রমান্বয়ে উপরের গুলো নিচের স্তরের খাদককে
উৎপাদক, আচ্ছা উৎপাদক তো প্রত্যেকটা খাদ্য শিকড়েই থাকতে হবে তাই না? তো হরিণ তো ঘাসকে খাচ্ছে, যদিও এটা জীব না, বাট হরিণ ঘাস খাচ্ছে, দেন বাঘ হরিণকে খাচ্ছে। ওকে, আচ্ছা। তো এই কোশ্চেনটা আর কি আমি একভাবে বড় করে একটা দিয়ে দিচ্ছি যে বিভিন্ন খাদ্য শিকড়ের উদাহরণ দাও। এটা মানে হচ্ছে প্রত্যেকটা খাদ্য শিকড়ের উদাহরণ গুলো মনে রাখো। শিকারজীবী দেখাইছি, দেন হচ্ছে আমাদের প্যারাসাইটিক খাদ্য শিকড় আছে, পরজীবী। পরজীবী খাদ্য শিকড়ের মধ্যে হচ্ছে মানুষ, মশা, দেন ডেঙ্গু ভাইরাস, তারপরে পরজীবী তো গেল, দেন হচ্ছে মৃতজীবী। মৃতজীবীর মধ্যে হচ্ছে মৃতদেহ, ছত্রাক, কেঁচো। ওকে। তো আচ্ছা, এটা মৃতদেহ। সো প্রত্যেকটা খাদ্য শিশুর উদাহরণগুলো মনে রেখে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেন নেক্সট হচ্ছে জীববৈচিত্র্য কাকে বলে? তো এটা শর্টকাট অ্যান্সার হচ্ছে, বা এক লাইনে বলতে, পৃথিবীতে বিরাজমান জীবের প্রাচুর্য এবং ভিন্নতাকে জীববৈচিত্র্য বলে। এটা হচ্ছে ছোট কোশ্চেন, বাট যদি এটাকে ডেসক্রিপটিভলি লিখতে হয় তখন আর কি তোমাকে আহ জীবে মানে প্রাচুর্য আর ভিন্নতা যা আছে এগুলো একটু বর্ণনা করা লাগবে বিভিন্ন উদাহরণের মাধ্যমে। যেমন প্রত্যেকটা প্রজাতির তাদের নিজস্ব বৈশিষ্ট্য আছে, এবং এই বৈশিষ্ট্য দিয়ে প্রত্যেকটা প্রজাতিকে আলাদাভাবে শনাক্ত করা যায়। এটার একটা উদাহরণ দিতে পারো, যেমন আহ ফলের মধ্যে আম আর পেয়ারার মাঝে পার্থক্য আছে, তো এই দুটাকে আমরা আলাদা করতে পারতেছি। দেন মানুষের সাথে অন্যান্য প্রাণী আলাদা আছে, মানুষের মাঝেও কিন্তু বৈচিত্র্য বিদ্যমান আছে, লাইক এশিয়ান, দেন আফ্রিকান, ককেশিয়ান, এসব মানুষদের মাঝে ডিফারেন্স আছে। সো এটা হচ্ছে আর কি জীববৈচিত্র্যের ব্যাখ্যা হিসেবে লিখতে পারবা। বাট কোশ্চেনে যদি আসে, আচ্ছা জীববৈচিত্র্য কাকে বলে, আসো ছোট্ট একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবা। প্রথমত লিখবা পৃথিবীতে বিরাজমান জীবগুলো প্রাচুর্য এবং ভিন্নতাকে জীববৈচিত্র্য বলেন। জীববৈচিত্র্য এই প্রাচুর্য ভিন্নতাটা একটু ব্যাখ্যা করে দিবা, সর্বোচ্চ 2 লাইন। আচ্ছা, নেক্সট হচ্ছে সিম্বায়োসিস বা মিথস্ক্রিয়া। সরি, সিম্বায়োসিস হচ্ছে কি জানি, সহাবস্থান। সো জীব জগৎ, সিম্বায়োসিস কাকে বলে? সিম্বায়োসিস হচ্ছে জীব জগতে বিভিন্ন প্রকার গাছপালা এবং প্রাণীদের মধ্যে জৈবিক সম্পর্কগুলোকে সহাবস্থান বলে। তো এটা লিখতে পারি গাছপালা ও প্রাণীদের মধ্যে জৈবিক সম্পর্ক, এগুলোকে বলা হচ্ছে সিম্বায়োসিস। এই সম্পর্ককে, আর সম্পর্ক বা মানে সহবাসকারী বা সহাবস্থানকারী জীব যেগুলো আছে এগুলো হচ্ছে সিম্বায়ন্স। তো এই দুইটা ওয়ার্ড একটু আলাদা, সিম্বায়ন্স। সিম্বায়ন্স হচ্ছে জীবগুলোকে বলা হয়, গাছপালা প্রাণী যেগুলো হচ্ছে সিম্বায়োসিস করে থাকে, আর এই জৈবিক সম্পর্কগুলোকে সিম্বায়োসিস বলা হয়। আচ্ছা, জীবের মধ্যে আন্তঃনির্ভরশীলতা বর্ণনা করো, এটা একটু এভাবে দিচ্ছি কারণ এখান থেকে এই পুরো পার্টটাই পুরোটা একটু মনে রাখার চেষ্টা করবে। এখান থেকে বিভিন্ন জিনিস মিউচুয়ালিজম কি, কমনসেলিজম কি, দেন হচ্ছে শোষণ, কম্পিটিশন, অ্যান্টিবায়োসিস, এসব প্রত্যেকটা উদাহরণ প্লাস সংজ্ঞা মনে রাখতে হবে। সো আন্তঃনির্ভরশীলতাকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ধনাত্মক, আর একটা হচ্ছে ঋণাত্মক। তো ধনাত্মক আন্তঃক্রিয়া, একটা হচ্ছে মিউচুয়ালিজম, সেটা এইভাবে মিউচুয়ালিজম, দেন কমনসেলিজম। আর ঋণাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে হচ্ছে শোষণ। এটা হচ্ছে 3 প্রকার: শোষণ, কম্পিটিশন, হচ্ছে অ্যান্টিবায়োসিস।
সো এই শ্রেণী বিন্যাসটা মনে রাখো, আর এই প্রত্যেকটা হচ্ছে উদাহরণ মনে রাখো, মানে উদাহরণগুলো জানা দরকার, ওই সাইড থেকে আসবে। কমন মিউচুয়ালিজমের উদাহরণ হচ্ছে মৌমাছি যে মধু সংগ্রহ করে, সো দুইজনই একজন, মানে মিউচুয়ালিজমের মধ্যে প্রত্যেকে প্রত্যেকের দ্বারা উপকৃত হবে। মৌমাছির মধু সংগ্রহ। আর কমন সিভিজনের মধ্যে হচ্ছে একজন উপকৃত হবে কিন্তু আরেকজন উপকৃত না হইলেও ক্ষতিগ্রস্ত হবে না, যেমন হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ। এটা আবার পরাশ্রয়ী উদ্ভিদ বলতে যা হচ্ছে আরেকজন আশ্রয়দানকারী উদ্ভিদ, হ্যাঁ বলো। সাইফুল, বলো বলো, আমি চ্যাট দেখতেছি। মৌমাছির মধু সংগ্রহতে ফুল কেমনে, আচ্ছা, মৌমাছির মধু সংগ্রহতে মৌমাছি যখন ফুল মধু যে ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে, তখন ফুলের যে পরাগ আছে না, পরাগরেণু, মানে ফুল যেটার মাধ্যমে বংশ বিস্তার করে, মানে উদ্ভিদ যেটার মাধ্যমে বংশ বিস্তার করে, তো পরাগরেণু গুলো মৌমাছির গায়ে লেগে যায়। তো এই পরাগরেণু গুলো ধরো আহ স্ত্রী উদ্ভিদে ছিল, স্ত্রী উদ্ভিদ থেকে মৌমাছি মধু সংগ্রহ করছে, তো মৌমাছির গায়ে তখন পরাগরেণু রেগে গেছে, তো এই মৌমাছি যখন আরেকটা পুরুষ ফুলে গিয়ে বসবে, তখন এই পরাগায়ন ঘটবে না, মানে পরাগরেণু স্থানান্তর ঘটতেছে, তখন কি ওই উদ্ভিদের বংশবৃদ্ধি হচ্ছে। তো এইভাবে হচ্ছে আর কি উদ্ভিদও উপকৃত হয়, আর মৌমাছি তো মধু পাইতেছেই। আচ্ছা ঠিক আছে। আর কমন সিভিজম তো বললাম, যেমন শৈবাল অন্য উদ্ভিদের ভিতরে বাস করে কিন্তু আশ্রয়দাতার কোনো ক্ষতি করে না। আর ঋণাত্মক ঋণাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে তিনটে, একটা শোষণ প্রতিযোগিতা, অ্যান্টিবায়োসিস। শোষণের মধ্যে হচ্ছে একটা উদাহরণ বইতে দেয়া ছিল, স্বর্ণলতা উদ্ভিদ হচ্ছে তার আশ্রয়দানকারী উদ্ভিদের থেকে খাদ্য সংগ্রহ করে, দেন কোকিল কাকের বাসায় ডিম পাড়ে, এটা একটা উদাহরণ। প্রতিযোগিতার মধ্যে হচ্ছে প্রতিযোগিতা উদাহরণ, মানে এই যে এটা প্রতিযোগিতার একটা ইয়ে ছিল যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে যে যে হচ্ছে প্রতিযোগিতা করে পরিবেশের সাথে মানিয়ে থাকতে পারবে তারাই হচ্ছে থাকবে, আর বাকিরা হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে, যেমন ডাইনোসর পরিবেশের সাথে মানাইতে পারে নাই, বাট তেলাপোকা এখন পর্যন্ত বেঁচে আছে। আর অ্যান্টিবায়োসিস হচ্ছে মূলত ওই যে জীব কর্তৃক সৃষ্ট রাসায়নিক পদার্থের কারণে অন্য জীবের বৃদ্ধি বা বিকাশ আংশিক বা সম্পূর্ণ বাধাপ্রাপ্ত অথবা মৃত্যু ঘটে, ওইটা হচ্ছে অ্যান্টিবায়োসিস। ওকে, দেন হচ্ছে আমাদের কোশ্চেন, গ্রিন হাউস গ্যাস গুলো কি কি? গ্রিন হাউস গ্যাস বইয়ের মধ্যে দেয়া আছে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, মিথেন, আর নাইট্রাস অক্সাইড। এই চারটা গ্যাসের নাম মনে রেখো গ্রিন হাউস গ্যাস হিসেবে। তো আসতেই পারে কোশ্চেন যে এরকম, আমাদের সময় এমসিকিউ ছিল তো তখন বলতো যে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, তো নয় বললে আর কি চারটা মনে রাখাটা ইম্পর্টেন্ট ছিল। আহ আচ্ছা, এই চারটার থেকে আপাতত মানে এগুলো হচ্ছে অ্যান্টিবায়োসিস। আচ্ছা, অ্যান্টিবায়োসিস হচ্ছে সাপোজ তোমার বইয়ের যে উদাহরণটা আছে ওইটা দিয়ে বুঝাই। ধরো পেনিসিলিন নামক একটা ছত্রাক আছে, ঠিক আছে? তো ছত্রাকটা যদি আহ দাঁড়াও, মানে অ্যান্টিবায়োসিসের সংজ্ঞাটা এমন ছিল যে একটা জীব যে একটা রাসায়নিক পদার্থ তৈরি করবে, ধরো একটা জীব রাসায়নিক পদার্থ তৈরি করছে, এই রাসায়নিক পদার্থটার জন্য আরেকটা ওই একই পরিবেশে আরেকটা জীব আছে, তার বৃদ্ধি আরেকটা জীবের বৃদ্ধি ব্যাহত হচ্ছে বা মৃত্যু ঘটতেছে, তো এটাই হচ্ছে আর কি অ্যান্টিবায়োসিস। এখন এটা উদাহরণ হিসেবে বলা যায় আহ ওই যে পেনিসিলিন হচ্ছে একটা অ্যান্টিফাঙ্গাল, সরি পেনিসিলিয়াম ছত্রাক ছিল আমাদের
আচ্ছা, একটা বইয়ের উদাহরণটা ধরো, এখানের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ার মধ্যে আমি পেনিসিলিয়াম নামক একটা ছত্রাক দিছি। পেনিসিলিয়াম ছত্রাকটা কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। আচ্ছা, রাসায়নিক পদার্থের নাম সঠিক মনে নাই আমার এখন। ওইটার কারণে আর কি ব্যাকটেরিয়া গুলো হচ্ছে বৃদ্ধি বাধাপ্রাপ্ত হইতো এবং ব্যাকটেরিয়া গুলো মারা যেত। সো ব্যাকটেরিয়ার যে সকল ইনফেকশন আছে, সো ওইখানের মধ্যে হচ্ছে পেনিসিলিন নামক একটা ওষুধ ব্যবহার করে যেটা ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি রোধ করে। এটাই হচ্ছে মূলত অ্যান্টিবায়োটিক, একজন কর্তৃক সৃষ্ট রাসায়নিক পদার্থের কারণে অন্যজনের বৃদ্ধি এবং বিকাশ বাধাগ্রস্ত হইতেছে বা ওই জীবটা মারা যাইতেছে। এখানে পেনিসিলিন ছত্রাক দিয়ে ব্যাকটেরিয়া গুলো মারা যাবে। আচ্ছা, সো এই চ্যাপ্টার এতটুকুই। আচ্ছা, আমি এখানে চ্যাপ্টার 13, কেন এটা 14 হবে। নেক্সট হচ্ছে জীব প্রযুক্তি। So, এটা স্টার্ট করার আগে বলি যে আজকে আজকে চ্যাপ্টার গুলো তো ছোট ছোট, তাই আজকে একটা শর্ট 10টা কোশ্চেনের একটা পরীক্ষা নিব, নি গুগল ফর্ম দিব, তোমরা ওইটার মধ্যে আর কি জাস্ট শর্টে এক লাইনে অ্যান্সার লিখবা। ওইটা ক্লাসের পরে হচ্ছে লাইক 15 মিনিট লাগবে তোমাদের ওই কোশ্চেনটা অ্যান্সার করতে। তো আমরা এতদিন যা পড়ছি ওইটার উপর, ঠিক আছে? আহ আচ্ছা, তো এখন আসি জীব প্রযুক্তি চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটাও হচ্ছে আগেরটার মতনই একটু ডেসক্রিপটিভ টাইপ চ্যাপ্টার, বাট এটার থেকে উদাহরণগুলো বেশি পড়া লাগবে। এই দুইটা চ্যাপ্টার থেকে উদাহরণগুলো একটু ভালো করে দেখো। আচ্ছা, সো আসি সলভে টিস্যু কালচারের মূলনীতি। টিস্যু কালচারের মূলনীতি সাইফু যদি জানো চ্যাটে লিখো, আর বাকি যারা আছো তারা যদি জেনে থাকো একটু মাইক অন করে বলতে পারো, দেখি মনে আছে কিনা। কোনো ক্লোনিং। আচ্ছা, ক্লোনিং লিখতে চাইছো, বাট ক্লোনিং না, টিস্যু কালচারের মূলনীতি হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে, মানে উদ্ভিদের বিভিন্ন অংশে হচ্ছে স্টেম সেল থাকে। তো এই স্টেম সেল থেকে আরেকটা উদ্ভিদ জন্মানো সম্ভব। মানে সাধারণত তো উদ্ভিদ বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করে। তো এছাড়াও উদ্ভিদের কিছু স্টেম সেল থাকে। এই স্টেম সেল থেকে হচ্ছে আমরা উদ্ভিদের পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ তৈরি করতে পারি। স্টেম সেল থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করতে পারি। সো এটাই হচ্ছে মূলত টিস্যু কালচারের মূলনীতি, এবং এই ধারণাটা থেকে টিস্যু কালচারের স্টার্ট হয়েছে। তো এই কোশ্চেনটা মানে ফুল অ্যান্সার যদি বলি, ফর্মাল অ্যান্সার: উদ্ভিদের বিভিন্ন অংশে স্টেম কোষ থাকায় এর প্রায় যে কোনো অংশ থেকে হুবহু আরেকটি পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্মানো সম্ভব, এটি টিস্যু কালচারের মূলনীতি। ওকে। আচ্ছা, উদ্ভিদ টিস্যু কালচারে মানে উদ্ভিদ টিস্যু কালচারে উদ্ভিদের কোন অংশগুলো কালচার করা হয়? সো উদ্ভিদে বর্ধনশীল যে সকল অঙ্গ আছে, যেমন বর্ধনশীল অঙ্গ আর হচ্ছে পরাগরেণু থেকে উদ্ভিদের বংশবৃদ্ধি হয়, তারপরে যে শীর্ষ বা পার্শ্বমুকুল, এগুলো থেকে হচ্ছে দেন হচ্ছে মূলের, একদম মূলের যে মূলাংশ আছে, সো ওইটা থেকে নি- উদ্ভিদে টিস্যু কালচার করা হয়। এগুলোকে যদি আমরা একটা নির্দিষ্ট নিউট্রিয়েন্ট মিডিয়ামে রাখি বা পুষ্টিবর্ধক মিডিয়ামে রাখি জীবাণুমুক্ত অবস্থায়, তখন হচ্ছে এই উদ্ভিদ অংশগুলো থেকে উদ্ভিদে কালচার করা সম্ভব হয়। আচ্ছা, কালচার মাধ্যম তৈরিতে কি কি উপাদান ব্যবহার করা হয়? তো কালচার মাধ্যমের জন্য আমাদের যেই ম্যাক্রো বা অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি আছে, ম্যাক্রো উপাদান, খনিজের ম্যাক্রো উপাদান, দেন হচ্ছে ভাইটামিন, দেন ফাইটো হরমোন, সুক্রোজ,
আর এই যে উদ্ভিদটাকে আমরা কালচার করবো, এটার জন্য মানে একটা সেমি সলিড মিডিয়াম তৈরি করার জন্য, সেমি সলিড মিডিয়ামের জন্য আমাদের হচ্ছে এগার ব্যবহার করা হয়। এটার জন্য এগারো ব্যবহার করে এই উপাদানগুলো মিশিয়ে কালচার মাধ্যম তৈরি করা হয়। আচ্ছা, দেন কালচার মাধ্যমকে কিভাবে জীবাণু, আচ্ছা এই রানিং আউট, আচ্ছা মিটিং শেষে আরেকটা রিং দিবনি। কালচার মাধ্যমকে কিভাবে জীবাণু মুক্ত করা হয়, আচ্ছা এখানেও যে এই ইয়েগুলো আছে, কন্ডিশন গুলো আছে, ওই কন্ডিশন গুলো জানা আছে কারো? কত তাপমাত্রায় কত চাপে কিভাবে রেখে রেখে জীবাণু মুক্ত করা হয়, এন্ড কোন যন্ত্র ব্যবহার করা হয়? জানা থাকলে বলো, অথবা চ্যাটে লিখে, আমি 10 সেকেন্ড অপেক্ষা করি। আচ্ছা, সো কালচার মাধ্যমকে জীবাণু মুক্ত করার জন্য আমাদের অটোক্লেভ নামক একটা যন্ত্র আছে। অটোক্লেভ যন্ত্র ব্যবহার করা হয়। তাপমাত্রা হচ্ছে 121°C। আর চাপ, প্রেসার হচ্ছে 15 পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। আর টাইম 20 মিনিট। সো অটোক্লেভ যন্ত্রে 121°C তাপমাত্রায় 15 পাউন্ড পার স্কয়ার ইঞ্চি চাপে 20 মিনিট রেখে কালচার মাধ্যমকে জীবাণু মুক্ত করা হয়। আচ্ছা, রোগ মুক্ত ডালিয়া এবং আলু গাছ কোন মাধ্যমে তৈরি করা হয়েছে? এটা অ্যান্সার হচ্ছে মেরিস্টেম কালচার। কে রোগ মুক্ত ডালিয়া এবং আলু গাছ তৈরি করেছে? আর মেরিস্টেম কালচারটা কি? মেরিস্টেম কালচার হচ্ছে উদ্ভিদের যে বর্ধিষ্ণু অংশ আছে সেখানে মানে মানে মেরিস্টেমটা কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে মেরিস্টেম কি। মেরিস্টেম হচ্ছে উদ্ভিদের বর্ধিষ্ণু অংশ, যেখানে বিশেষ ধরনের অবিশেষায়িত কোষ পাওয়া যায়, যেগুলোকে আমরা যদি একটা নির্দিষ্ট উদ্দীপনা দেই তখন ওইখানে বিভিন্ন ধরনের অঙ্গ বা টিস্যু তৈরি হবে। এটা হচ্ছে মেরিস্টেম। আর মেরিস্টেম কালচার করার মাধ্যমে রোগমুক্ত ডাল এবং আলু গাছ তৈরি করা হয়েছে। আচ্ছা, জিন ক্লোনিং, এখন ক্লোনিং আসি। জিন ক্লোনিং কি? আহ একটা নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য জীবের যে ডিএনএ আছে, এই জীবের ডিএনএ কে পরিবর্তন ঘটানো হয়, এটাকে বলে জিন প্রকৌশল বা জেনেটিক, জি জেনেটিক টেকনোলজি, সরি জিন প্রকৌশল। আর এই জিন যে কৌশলগুলোর মাধ্যমে স্থানান্তর করা হয় তাদের একত্রে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল বা জিন ক্লোনিং প্রযুক্তি বলা হয়। সো একটা নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য, নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য ডিএনএ তে পরিবর্তন ঘটানো, এই যে এবং এই ডিএনএ পরিবর্তন ঘটানোর জন্য যে এই জিন যে কৌশলের মাধ্যমে স্থানান্তর করা হয় তাকে জিন ক্লোনিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলা হয়। দেন হচ্ছে জিন প্রকৌশলের মাধ্যমে উৎপন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবকে কি বলা হয়? এটাকে বলা হয় জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম অথবা ট্রান্সজেনিক জীব। তো এখন একটা কোশ্চেন আসতে পারে যে জিএমও ভার্সেস মানে দুইটার মাঝে ডিফারেন্স কোথায়? সো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম হচ্ছে জীবের জিনে মিউটেশনের মাধ্যমে অন্য যে কোনো ধরনের পরিবর্তন ঘটে সেটিকে জেনেটিক মডিফিকেশন বলা হয়। মানে জিনে মিউটেশনের মাধ্যমে যে কোনো উপায়ে কোনো পরিবর্তন ঘটানোর উপায় আমরা যে জীব পাই সেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম।
আর ট্রান্সজেনিক জীব হচ্ছে সে সকল জীব যাদের জীবনে জিনোমে এমন এক বা একাধিক জিন ঢুকিয়ে দেওয়া হয়েছে যে অন্য কোনো প্রজাতি বা প্রকরণ থেকে নেওয়া। সো জিএমও হচ্ছে আমাদের জিনকে মিউটেশন বা অন্য যে কোনো উপায়ে মডিফিকেশন। আর ট্রান্সজেনিক হচ্ছে জিনোম বা জিন সিকোয়েন্সে অন্য জিন ঢুকিয়ে দেওয়া, অন্য প্রাণীর জিন প্রবেশ করানো। এটা আর কি জানার জন্য বললাম আমি এই কোশ্চেনটা, জিএমও আর ট্রান্সজেনিকের মাঝে ডিফারেন্স কোথায়। জিএমও হলো ডিএনএ মডিফিকেশন, ট্রান্সজেনিক নতুন ডিএনএ যোগ করা, হ্যাঁ, শর্ট ওইটাই। আচ্ছা, মানুষের জিনোম অন্ত্রে, এটা অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কি? মানুষের অন্ত্রে কোন ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে? স্ক্যারেচিয়া কোলাই, বানানটা মনে রেখে, এটা কোশ্চেনে আসতে পারবে, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা নাম। আর খাতায় মানে যে বিপদ নামকরণের নিয়মটা মনে রেখে হচ্ছে লিখে নিচে দাগ দিয়ে দিবা, দাগ না দিবে কিন্তু একদম নাম্বার কেটে দিবে। আচ্ছা, প্লাজমিড, প্লাজমিড কি জানা আছে? হোয়াট ইজ প্লাজমিড? প্লাজমিড হচ্ছে এক থকথকে পদার্থ। আচ্ছা, এটা এভাবে বলবা? প্লাজমিড হচ্ছে একটা ডিএনএ। আচ্ছা, আমরা যখন রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করি তখন হচ্ছে এসক্যারিচিয়া কোলাই এর যে ডিএনএটাকে মূলত কাটা হয় সেটা হচ্ছে প্লাজমিড ডিএনএ। এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করার সময় এসক্যারিচিয়া কোলাই কোষ ব্যাকটেরিয়ার যেই ডিএনএ, ভাই শুধু ইকোলাই রেখলে হবে না, মানুষের অন্ত অ্যাকচুয়ালি টিচাররা এক্সপেক্ট করবে যে তোমরা পুরো নামটা লেখো। ইকোলাই লেখা যায় জাস্ট এভাবে, ইরট কোলাই নর্মালি লিখতে পারো, বাট এসকেলেসিয়া কোলাই লেখাটা বেটার, কারণ তখন হচ্ছে তোমার নাম্বার, টিচার যদি চায় নাম্বার কেটেও দিতে পারে, উনি এক্সপেক্ট করতে পারে তোমার বৈজ্ঞানিক নামটা লিখবা। ওকে। দেন হচ্ছে লাইগেজ নামক এনজাইম কি করে? লাইগেজ হচ্ছে এক ধরনের এনজাইম যা দিয়ে ডাট ডাটা যে ডিএনএ কে প্লাজমিড ডিএনএ কাটা প্রান্তে দুটো মাঝখানে স্থাপন করা হয়েছে। এরকম ছিল না আমাদের চিত্রটা? এটা ছিল প্লাজমিড ডিএনএ এই জায়গার মধ্যে। আরে, এই যে লাইগেজ নামক এক ধরনের যে এনজাইমটা দিয়ে আর কি ডাটা ডিএনএ কে প্লাজমিড ডিএনএ কাটা প্রান্ত দুইটা মাঝখানে এই জায়গায় স্থাপন করা হয়, সেই এনজাইমটা হইতেছে লাইগেজ এনজাইম। এখানে মানে লাইগেজ মূলত এখানে আঠার মতো কাজ করে, লাগানো এই দুইটাকে সংযুক্ত করানোর জন্য লাইগেজ এনজাইম ব্যবহার করা হয়। আচ্ছা, ট্রান্সফরমেশনের ফলে যে জীবের উদ্ভব ঘটে তাকে কি বলে? ট্রান্সজেনিক জীব। ওকে, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে যে আমরা বাইরের থেকে একটা অন্য জীবের থেকে কিছু একটা এনে এখানে লাগাইছি বা সংযুক্ত করছি। তো আচ্ছা, দেন এইটা হচ্ছে এই চ্যাপ্টারে আরেকটা মানে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস, এখানের মধ্যে এই সেকশনটার মধ্যে অনেকগুলো বৈজ্ঞানিক নাম আছে।
অনেক উদাহরণ আছে প্রত্যেকটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহারে। যেমন শস্যের মধ্যে হচ্ছে আমাদের বিটি কর্ন, বিটি কটনের মধ্যে বিটি মানে হচ্ছে ব্যাসিলাস। মিনিট, বিটি কর্নে এই বিটি মানে হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। আমার বানান মনে নেই, বেটি ওরকমই হওয়ার কথা। বিটি কর্ন হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক। আচ্ছা, তো সবাই আসছে আশা করি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমার কথা তো শোনা যায় তাই না? হ্যালো? ওকে, শোনা যাইতেছে। ব্যাসিলাস, আচ্ছা, ব্রিটিকন, এই যে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে ব্যবহার আছে, এখান থেকে এক্সাম্পল গুলো একটু দেখো ভালো করে। এখান থেকে আসলে এই চ্যাপ্টার থেকে এই সেকশনটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমার যা মনে হয়। কারণ এখান থেকে কোশ্চেন অনেক ভাবে দিতে পারে। যেমন আহ আমি যদি এখন একটা এক্সাম্পল দেই, প্রাণীর ক্ষেত্রে ভেড়ার জিনোমে কোন দুইটি ভেড়ার, মানে কোশ্চেন এরকম হইতে পারে যে ভেড়ার আকার বৃদ্ধি, সরি, পশমের পরিমাণ এবং গুণগান বৃদ্ধি কিভাবে করা হয়েছে, গুণ গুণগত মান বৃদ্ধি। সো এর জন্য হচ্ছে ব্যাকটেরিয়ার দুইটা জিন, ব্যাকটেরিয়ার জিন, একটা হচ্ছে CYS E, আর একটা হচ্ছে CYS M। এই দুইটা জিন স্থানান্তরের মাধ্যমে ভেড়ার পশমের পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধি করা হয়েছে। সব এক্সাম্পল শর্ট নেম গুলো লিখলে, সব এক্সাম্পলের শর্ট নেম আহ আমি বলবো শর্ট নেম না লেখাটাই বেটার। এনডিসি তে টিচাররা এক্সপেক্ট করবে তুমি সবগুলো ভালো করে পড়ে আসছো। মানে শর্ট নেম লিখলে হবে না যে এমন না, বাট ওইখান থেকে রিস্ক থেকে যায়, অনেকটা 50-50 চান্স থেকে যায় যে ওই টিচার নাম্বার দিবে কি দিবে না, মানে ওনাদের অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি এক্সপেক্ট করতেছে। বাট যদি ফুল নেম লিখে ট্রাই, ফুল নেম আসলে তেমন কঠিনও না এগুলো, দেখে যাও, ইজি তো। অল্প কয়েকটা আছে, বিটি, এসকেরেচিয়া কোলাই, আর এমনিতে আর তো নাই মেবি আশা। আমাদের টাইমে তো ইয়ে ছিল, MCQ কোশ্চেন ছিল, তাই ওই ক্ষেত্রে আমি পড়ে গেছি। মানে আমাদের টাইমে এরকম করতো, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস আছে না, এই যে বিটি, এটার নামের বানান চেঞ্জ করে দিত। চারটা অপশন থাকতো, চারটা অপশনের মধ্যে নামের বানান, আমাদের আমি যখন কোচিং করছিলাম তখন দেখছি ওইখানের মধ্যে ছিল এরকম নামের চারটা বানান দিত। তো কোনটা অ্যাকচুয়ালি কারেক্ট ওইটা দাগাইতে হইতো। তো তখন আমাদের কি সবগুলো নাম মনে রাখাটা দরকার, এমনি মনে রাখতে হইতো। আমি তো বানান তো না হলে জানবো না। ঠিক আছে। এখান থেকে আরেকটা নাম আছে, যেটা হচ্ছে সিউডোমোনাস নামক একটা ব্যাকটেরিয়া আছে। ওকে, সিউডোমোনাস, এই ব্যাকটেরিয়াটা পরিবেশ সুরক্ষায় ব্যবহার করা হয়, কারণ এটা হচ্ছে তেল এবং হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করতে পারে। ওকে, যে এই চ্যাপ্টার থেকে এগুলোই মূলত ইম্পর্টেন্ট মনে হয়েছে। আর ওই যে এর আগে বেশ কিছু বড় বড় কোশ্চেন আছে, ওইগুলো যেহেতু এনডিসি তে এত বড় ব্রড কোশ্চেন আসে না, বিগত বছরগুলোতে ব্রড কোশ্চেন আসেনি, জাস্ট ছোটখাটো কোশ্চেন আসছে, তাই ওইগুলো আর বললাম না কিছু। দেন ও আচ্ছা, এখান থেকে আমি একটা কোশ্চেন মেবি আগে মিস করছিলাম, সেটা হচ্ছে বিজ্ঞানীর নাম। ওই যে একটা ছিল না, জর্জ ফরাসি বিজ্ঞানী, GEO, আর হচ্ছে জর্জ মোরেল, এই নামটা মনে রাখো। জর্জ মোরেল কি করছে, তিনি প্রমাণ করে দেখাইছে যে সিম্বিডিয়াম নামক অর্কিড প্রজাতির একটি মেরিস্টেম থেকে বছরে 40,000 চারা পাওয়া সম্ভব। এটা একটু মনে রাখো, জর্জ মোরেল, সিম্বিডিয়াম, 40,000।
আর এদিক থেকে আরেকটা কোশ্চেন আমি মিস করছিলাম, সেটা হচ্ছে রোগমুক্ত ডালিয়া এবং আলু কে উদ্ভাবন করছে এইটা। এই এই কাজটা করছে হচ্ছে বিজ্ঞানী মোরেল, সরি মার্টিন, জর্জ মোরেল টুইটা ছিল। মার্টিন নামক একজন বিজ্ঞানী 1952 সালে এই কাজটা করছে, মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালি এবং আলু গাছ তৈরি করছে। স্ক্রিনশট আসতেছে। ওকে, সো এইগুলো আজকের জন্য এতটুকু। আচ্ছা, তোমাদেরকে এখন আমি যেতে কয়জন আছো এখানে দেখি, এক দুই, আচ্ছা আমি গ্রুপেই দিচ্ছি একটা দিব, গুগল ফর্মের লিংক দিচ্ছি, ওইটার মধ্যে 10টা কোশ্চেন আছে। সো খালি পেজ করি আছে, যে 10টা কোশ্চেন থাকবে, 15 মিনিট টাইম। আমরা হচ্ছে আচ্ছা আমি আগে লিঙ্কটা শেয়ার করি।